চাঁদাবাজি শব্দটা কি আমি আবিষ্কার করেছি? এটা কি ডিকশনারিতে নতুন অ্যাড হয়েছে নাকি, না আগেও ছিল? কথাবার্তাগুলো ঢাকা ইউনিভার্সিটি কিংবা স্কুল কলেজ শেখায় না, এটা শেখায় বাসা থেকে। তো ওরা অনেকেই বোধহয় এই শিক্ষাটা পায়নি। আমাকে ঘায়াল করতে পারলে ওদের ঢাকা রাজনীতিতে তারা কিছু একটা করতে পারবে এমন একটা ভাব তাদের আছে। উনি কথাটা বলে ফেলেছেন, মাপ ফেলেই পারেন যে ভুল বলে ফেলেছি কিংবা স্লিপ অফ টাং হয়ে গেছে আমার। ৭১ এই পরাজিত বাহিনী এত শক্তি কোথায় পায়? আমার প্রশ্ন হলো সেটা। এই ঢাকা আটকে কেন্দ্র করে হয়তো বাংলাদেশ ইলেকশনটাই বরবাদ হয়ে যেতে পারে। চর্চায় স্বাগত। দর্শক, হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন, এরপর সারা দেশের মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। আমরা সেই নির্বাচনী বিশেষ আয়োজন সাজিয়েছি। আজকে আমরা বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে পেয়েছি ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। আমরা আজকে তার সঙ্গে কথা বলবো, তার নির্বাচনী ভাবনা আমরা জানবো। জনাব মির্জা আব্বাস, আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন। আপনি এই এলাকার সন্তান, তো এখানে আপনার আসলে জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই। তা আপনি নির্বাচিত হলে প্রথম কোন কাজটি আসলে করতে চান? প্রথমত আমি তোমাদেরকে স্বাগত জানাই, দর্শক শ্রোতা যারা আছে তাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই অনুষ্ঠানে। তোমাদেরকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য, কিংবা আমার এখানে আসার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো তুমি যেটা বলেছো এটা হলো সঠিক কথা। সেটা হলো যে এখানে আমার জন্ম, এখানে আমার বৃদ্ধি, এবং আমার লেখাপড়া এভরিথিং সব কিছু এখানেই। এবং এখানে আমার বসবাস হলো আমার প্রায় ৭ পুরুষ। এর আগে আমাদের বসবাস ঢাকাতেই ছিল, তারপরে আবার ৭ পুরুষ ঢাকায়। তো এই এলাকায় বড় হওয়ার কারণে এবং এই এলাকার বিভিন্ন স্কুলে পড়ার কারণে এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পড়াশোনা করার কারণে আমার এলাকার যথেষ্ট পরিচিতি আছে। আমার ব্যক্তিগতভাবে আমি যেমন চিনি তেমনি আমাকেও চিনে তারা। তো এই এলাকা বলতে যদি আমি ঢাকা ৮ বুঝাই, তাহলে এই এলাকার জনগণের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক ছোটবেলা থেকেই। বিভিন্ন এলাকায়, এখানে শুধু আমার শাহজাহানপুর বললে হবে না, আরও যে এলাকাগুলো আছে, শাহজাহানপুর, রমনা, পল্টন, মতিঝিল, শাহবাগ, ইনস্ট্রুমেন্ট, এই এলাকায় আমার বিচরণ সবসময় ছিল। আর বিশেষ করে ছোটোবেলা থেকে তো ছিলই। আর যখন রাজনীতিতে আসলাম তখন মিছিল মিটিংয়ের সুবাদে আরও বেশি পরিচিতিটা বেড়েছে। তোমার প্রশ্ন হলো যে এলাকার জন্য আমার কি, মানে কি জানতে চাচ্ছ তুমি? প্রথম কি কাজটা করবেন আপনি নির্বাচিত হলে? প্রথম হলে আমি তো আমার বাবার কবরটা জিয়ারত করবো, পরে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে যাবো, বেগম খালেদা জিয়ার, আমার নেত্রী বেগম খালেদা মাজারে যাবো। এটা হলো আমার প্রথম কাজ। জি। তারপর হলো তোমার এলাকার মানুষের স্বাচ্ছন্দ্যটা দেখা। তো আমাকে প্রশ্নটা অনেকেই করেছে, আমি যে জব দিয়েছি তোমাকে একই জব দেবো। এলাকার বাসিন্দা হিসেবে যে স্বাচ্ছন্দ্যটা আমার প্রয়োজন, স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক কথাবার্তা বলা, স্বাভাবিক কথা বলার মানুষের সুযোগ দেওয়া, সকলের অভিযোগ শোনা এবং প্রয়োজনটা শোনা, এবং তাদের যেটা আমি স্বাভাবিকভাবে করে আসছি, ইট ইজ নট নিউ, এটা আমি স্বাভাবিক করে আসতেছি। আমি যখন প্রতিদিন জুমা নামাজ পড়ে বাসায় ঢুকি, আসার সময় রাস্তার দুই পাশে মানুষ লোক পাই, বিভিন্ন সমস্যা নিয়ে তারা আসে আমার কাছে। এটা আজকে এটা নতুন কিছু না, এটা অনেক পুরনো আগে থেকে হয়ে আসে। এটা আমার প্রচলিত আমার ফ্যামিলিতে। এটা আমার বাবার সময় হতো, এখন আমার সময় হচ্ছে। এটা হলো একটা একেবারেই এলাকা ভিত্তিক একটা কথা বললাম। সার্বিক যে আমার এলাকাটা আছে, এখানে কিছু বিশৃঙ্খলা আছে। যদি আমরা বলি যে বাংলাদেশের রাজধানী ঢাকা, তাহলে ঢাকার রাজধানী ঢাকা ৮, এই আমার 5টা থানা, পার্টিকুলারলি মতিঝিল, পল্টন, শাহবাগ, তারপর রমনা, এই সমস্ত এলাকাগুলোতে ব্যবসায়িক একটা এলাকা। এখানে বিভিন্ন ধরনের ব্যবসা আছে। আবার সচিবালয় এখানে, আমার বিএনপি অফিস এখানে, স্কুল কলেজের মতো স্কুল কলেজ, এটা আমার এলাকাটাকে স্কুলিং এরিয়া বলতে পারো তোমরা। স্কুল কলেজ,
বোধহয় হাইয়েস্ট বাংলাদেশের মধ্যে আমার এই একটা এলাকাতে এক্স্যাক্টলি। হাইয়েস্ট স্কুল কলেজ আছে এখানে। ইউনিভার্সিটি তো আছেই, একটা ইউনিভার্সিটি না কয়েকটা আছে এখানে, প্রাইভেট ইউনিভার্সিটি সহ মিলেনিয়াম আছে, স্ট্যামফোর্ড আছে, তারপর বিভিন্ন, আমি বলছি যে স্কুলিং এরিয়া এটা, এক্স্যাক্টলি। লেখাপড়ার জায়গার একটা বাংলাদেশের একটা বিদ্যাপীঠ যেখানে অবস্থিত সকল ধরনের, সেখানে আমি আমি অবস্থান করি। তো এদের সমস্যা যেগুলো আমি দেখি, যেমন ধরো যানজট একটা সমস্যা, এটা একটা মারাত্মক সমস্যা। আরেকটা আছে জলাবদ্ধতা, জলাবদ্ধতা। এটাও মারাত্মক সমস্যা, যেটা যানজটের কারণে অনেক সময় আমি আমার ঘর থেকে বেরোতে পারি না, আমার বাড়ি থেকে। এখান থেকে যদি বেরিয়ে যাই আমি, তোমার যে রাস্তা দিয়ে আসছো, ওখানে আটকে যাবো, কারণ ওদিকে মেইন রোডে যানজট, বেরোতে পারছি না। এই যানজটটা দূর করা খুব কঠিন ব্যাপার, কিন্তু অসম্ভব না। আমাদের কিছু কন্ট্রোল করতে হবে। এই মুহূর্তে যা যা করা দরকার সব বলা যাবে না নির্বাচনের কারণে। জি। কিছু অনাকাঙ্ক্ষিত পরিবহন সমস্যা আছে আমাদের, জি। ওগুলোকে দূর করতে হবে। এগুলো দূর করাটা খুব জরুরি। এটা হলো পরিবহন সংক্রান্ত জলাবদ্ধতা। এটা মতিঝিল পল্টন, এমনকি সচিবালয় পর্যন্ত আমাদের এই জলাবদ্ধতা আছে। বৃষ্টি হলে তো আমরা আতঙ্কে থাকি যে আসলে। তো এটা এখন আসলে যে পরিকল্পনাটা আমি করব এখন, আমি যেটা বলবো, এটা ঢাকার অন্য কোনো প্রার্থী এটা ফিল করে না এবং বলতে পারবে না তারা জি। কেন পানিটা জমা হয়। এটা আমি বলতে ঢাকা শহরের শেষ ব্যক্তি যে আমি বলে যাচ্ছি এখন, যদি আমি নাও পারি অন্য কেউ হয়তো করবে আমার কথাগুলো যদি ফিল করে সে। ওকে। কারণ আমি দেখেছি যে এলাকায় আমি থাকি, এখানে কখনো পানি জমতো না, কখনো না। একবার বন্যা না হলে পানি জমতো না, এখন জমে। সচিবালয়ে পানি জমতো না, শান্তিনগরে পানি জমতো না, এখন কেন জমে? এটা কিন্তু এলাকার লোক না হলে এটাকে বুঝতে পারবে না। আর এলাকার হলেও যদি এলাকার ইতিহাসটা না জানে, পানি যাওয়ার যে গতিপথটা যদি না জানে, তাহলে কীভাবে সে পরিষ্কার করবে এটা? এক্স্যাক্টলি। যেমন আউটার সার্কেল রোডের পাশে বিশাল ওপেন ড্রেন ছিল, এটা কেউ জানে? কেউ জানে না। এটা এখন বন্ধ করে হয়েছে আমাদের, বন্ধ যে পাইপ ড্রেন করা হয়েছে এখন এখানে। পাইপ ড্রেনগুলো বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়। কেন বন্ধ হয়, ব্লক হয়? পানি যায় না কেন? এখানে যে আউটলেট যেখানে আছে, এটা কোথায় আউটলেট? এটা কেউ জানে না। আমাকে ওই আউটলেটগুলোতে হিট করতে হবে প্রথম। ওই আউটলেটগুলো কীভাবে, মানে পানি যাচ্ছে না কেন, এটা দেখতে হবে। ওগুলো ক্লিয়ার করলে ঢাকা শহরে পানি বন্ধ মানে কী বলে, জলাবদ্ধতা থাকবে না। তো ওটা দূর করা কিন্তু খুব কঠিন কাজ না। ইজিলি একটা যে কোনো সরকার যদি আন্তরিক হয়, এটা খুব কঠিন কাজ কিন্তু না। আমাদের যেমন ঢাকার এই এলাকার পানি আমাদের কোথায় পড়ে এটা জানতে হবে। এই এলাকায় পানি পড়ে গিয়ে তোমার বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু নদী। আবার অন্যদিকে আছে পশ্চিমে তুরাগ, উত্তরে পশ্চিমে তুরাগ, উত্তরেও তুরাগ, ওখানে পানিগুলো পড়ে। তো যদি এই পানি যাওয়ার রাস্তাগুলো ব্লক হয়ে যায়, তাহলে আর পানি যাবে কোথায়? তো এখন সেটা হয়েছে আমাদের। তুমি জানো, আমি যখন মেয়র ছিলাম, যখন ওয়াশমিস্টার ছিলাম, এই জলাবদ্ধতা দূর করার জন্য আমি বাস্তব পদক্ষেপ নেওয়াতে আমার বিরুদ্ধে তৎকালীন সময়ে অনেক পত্রপত্রিকা মালিক যারা এই অপকর্মগুলো করেছে, এই জলাবদ্ধতা দিয়ে, মানে অর্থাৎ আউটলেটগুলোকে আটকায় দেওয়া হয়েছে, রিয়েল এস্টেট বলে মাটি ভরাটকে আটকা দেওয়া হয়েছিল। তো এটার আমি খুব তীব্র প্রতিবাদ করেছিলাম। অ্যাজ রেজাল্ট ওই সময় অনেকগুলো পত্রিকা মালিক আমার বিরুদ্ধে চলে গেল। আচ্ছা। তো কারণ ওর মধ্যে তারা ইনভলভ। ঠিক আছে, এখন যদি গভর্নমেন্ট, সরকার যদি ইচ্ছা করে এবং কাউকে এম্পাওয়ার্ড করে যে এখানে দায়িত্ব দেওয়া হলো কাউকে, সেও আজকে দায়িত্ব দেওয়া হলো, ও আসলে যদি আমার অ্যাডভাইস নেয়, আমি তাকে ভালো অ্যাডভাইস দিতে পারবো। যদি আমাদের এই ড্রেনেজ সিস্টেম যারা পরিচালনা করে, সিটি কর্পোরেশন, ওয়াসা, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো, এগুলোকে যদি আমরা মানে যৌথভাবে কাজগুলো করে যদি তারা, এবং সরকারের একটা ভালো সমর্থন লাগবে। কারণ যে সমস্ত এলাকাগুলো মাটি ভরাট হয়ে গেছে, সেখান থেকে আমাদের আউটলেটগুলো ক্লিয়ার করতে হবে। আমি বলছি না যে মাটি ভরাট হয়ে গেছে, বাড়ি টাড়ি করে ফেলছে, ভেঙে দিতে হবে।
বিকল্পের ব্যবস্থা আছে, এটা করতে হবে। অর্থাৎ এক কথায় জলাবদ্ধতাটা একটা বিশাল সমস্যা, এটা দূরীকরণ করতে হবে। আচ্ছা, আমরা নির্বাচনের বিষয়ে যখন কথা বলি প্রথমে চলে আসে আসলে নির্বাচন কমিশনের কথা। সো আপনি এবারের আয়োজনে ইসির ভূমিকা আসলে কতটুকু সন্তুষ্ট, এবং আপনি কি মনে করছেন যে ইসি এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করতে পারছে? আমি একজন প্রার্থী হয়ে ইসির সম্পর্কে কথা বলা আমার জন্য ডিফিকাল্ট, কিন্তু প্র্যাকটিক্যাল একটা কথা বলি। আমি যে কতগুলো অভিযোগ করেছি ইসিতে, জি, আমি আজকে 15 দিন যাবত অভিযোগ করে যাচ্ছি, আমি মৌখিক এবং লিখিত। আমি একটারও কোনো পাই নাই, সুরাহা পাইনি। সো যদি আমি এখন মনে করি যে ইসি এদিকে নজর দিচ্ছে না, আমি বলবো না যে তার পক্ষপাতিত্ব করছে, আমি বলতে চাই যে ওনারা বিষয়ের দিকে নজর দিচ্ছে না। যদি নজর না দেয় তাহলে কিন্তু একটা কেলেঙ্কারি হওয়ার সম্ভাবনা আছে। তো এবং এই ঢাকা আটকে কেন্দ্র করে হয়তো বাংলাদেশ ইলেকশনটাই বরবাদ হয়ে যেতে পারে, এমন একটা সম্ভাবনা আমি লক্ষ্য করতেছি। এখানে আমি ইসির দৃষ্টি আকর্ষণ করব এবং তাদের সদিচ্ছার প্রতিফলন ঘটাবে, এটা আমি মনে করি। আপনি যে বিষয়টা যে শঙ্কার কথা বলছেন যে ঢাকা 8 আসনকে আসলে টার্গেট করা হলে বা এখানে যদি বিশৃঙ্খলা হয় সারা দেশে নির্বাচনে প্রভাব পড়তে পারে, সেই জায়গা থেকে তো খুব স্বাভাবিকভাবে আপনার আসনে আপনি মব হওয়ার কোনো আশঙ্কা দেখেন কিনা, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নিরাপত্তার সংশ্লিষ্ট যারা আছে, হ্যাঁ, পুলিশের কথা আমি বেশ করে যদি বলি, তারা আসলে কতটুকু ভূমিকা রাখতে পারছে বা সেই রকম মব হলে তারা আসলে কতটুকু প্রতিহত করার জন্য প্রস্তুত আছে বলে আপনি মনে করেন প্রার্থী হিসেবে? এদের কথা বলা খুব মুশকিল, কখন কোন দিকে এরা টার্ন করবে। আর 5 তারিখের পরে পুলিশে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। জি, সেই পরিবর্তনে কিছু পক্ষপাত দুষ্ট কিংবা দলীয় সমর্থনপুষ্ট কিছু লোক কিছু কিছু জায়গায় বসে গেছে। তো ওরা যদি এই অবস্থায় থাকে তাহলে নির্বাচনে ডিফিকাল্ট হওয়ার চান্স আছে। আচ্ছা, আমি এবার একটু আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দিকে একটু নজর দিতে চাই। এবারে আপনি সবসময়, আপনি নিজে একজন হেভিওয়েট প্রার্থী, সবসময় আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেনও হেভিওয়েট প্রার্থীর এগেনস্টে। কিন্তু এবারে আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি যে জামায়াতের যে জোট আছে 11 দলীয় জোট, সেখান থেকে এনসিপির যে প্রার্থী আছেন তাকে হচ্ছে আপনার বিপরীতে তার প্রার্থী হিসেবে, আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি তাকে কীভাবে মূল্যায়ন করবেন? যদি বয়স আপনার চেয়ে অনেক ছোট এবং তার প্রচারণার কৌশলে আমরা কিছুটা আক্রমণাত্মক মনোভাব দেখি। ওর সম্বন্ধে আমার কথা বলা খুব ডিফিকাল্ট। আর একটা কথা বলি তোমাকে, জি প্লিজ। আমি নিজেকে, মানুষ বলে আমি শুনি, পত্রপত্রিকা আসে আমি দেখি, কিন্তু আমি নিজেকে হেভিওয়েট প্রার্থী বলে ভাবি না। কিন্তু আমি একজন নিজেকে একজন প্রার্থী বলেই ভাবি, জি, যেটা আমি এই 1977 সালে ভাবতাম, যেটা 91 সালে ভেবেছি, যেটা 2001 সালে ভেবেছি, আমি তেমনই ভাবি। আমি যখন 91 সালে প্রথম নির্বাচন করি, মানে সংসদ সদস্য, তখন আমার বিরুদ্ধে অনেক বাঘা বাঘা প্রার্থী ছিল। আব্বাস আলী খান সাহেব ছিলেন, জামাত ইসলামের নায়েবে আমির, ভারপ্রাপ্ত আমির ওই সময়। জি, আবার মোজাফর হোসেন পল্টু সাহেব ছিলেন আওয়ামী লীগের ঢাকা সিটির সাধারণ সম্পাদক, পরবর্তী পর্যায়ে বোধহয় উনি সভাপতি হয়েছিলেন। তুলনামূলকভাবে তাদের চেয়ে বয়স আমার অনেক কম ছিল, তাদের সঙ্গে নির্বাচন করেছি আমি। আর এখন নির্বাচন করছি, এখন আমার সামনে পিছনে অনেক ছেলেরা আসতেছে, নতুন নতুন মুখ আসতেছে, ওদেরকে আমি স্বাগত জানাই, নির্বাচন তো হবে, কিন্তু ওদের যে তুমি যেটা বলেছ আক্রমণাত্মক জি, মানে কথাবার্তা বলছে, এটা আসলে বিষয়টা হলো কি, এটা মানে কথাবার্তাগুলো ঢাকা ইউনিভার্সিটি কিংবা স্কুল কলেজ শেখায় না, এটা শেখায় বাসা থেকে। তো ওরা অনেকেই বোধহয় এই শিক্ষাটা পায়নি, যে কারণে কার সম্বন্ধে কখন কী কথা বলতে হবে, কিংবা এটাও হতে পারে যে তারা সকল সময় আলোচনায় থাকার জন্যে নিজেকে একটু হাইলাইটেড করার জন্য একজন লোককে গালিগালাজ করতেছে, অশুভ ভাষা আক্রমণ করতেছে, এগুলাই এটাই হলো তাদের একটা পলিসি। এটা কি তাদের জোটের পক্ষ থেকে কোনো কৌশল হতে পারে? আপনার কি মনে হয়, যেহেতু মানে আপনার আসনটাকে তারা আসলে? না, আমার আসন বলে কথা না। এই যে এখন দেখলাম কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় নিউজ দেখলাম যে জামাত ইসলামের আমির সাহেব বলছেন কালুঘাট থেকে
স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন কর্নেল অলি আহমদ সাহেব। এরা উস্কানিমূলক কথা হলো না? জি, ডেফিনেটলি। তো এরকম তার চেলাপেলারা কীভাবে কথা বলতেছে আর কি, তাদের যে ছানাপোনা যেগুলো আছে তারা কীভাবে কথা বলতেছে। তো এটাই স্টার্ট করতেছে তার উপর থেকে। এবং আমার সবচেয়ে কষ্ট হয় তখনই, আমরা যারা নাকি সাধারণ স্কুলে অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল থেকে কলেজ পর্যন্ত লেখাপড়া করেছি, আর কিন্তু আমরা মুসলমান। মিথ্যা কথা বলি না তা বলবো না, মাঝে মাঝে হয়তো বলতে হয় প্রয়োজনে, কিন্তু অনর্গল মিথ্যা কথা বলা, নিজের স্বার্থে ব্যক্তির স্বার্থে অন্যজনের ক্ষতি করা, এটা একজন মাদ্রাসায় পড়া ছাত্র এবং ইসলামকে ব্যবহার করে যারা নাকি রাজনীতি করে তাদের মুখ থেকে কথা আশা করা ঠিক না, মানায় না। আচ্ছা, আমরা প্রথমে দেখেছিলাম যে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি যে হত্যাকাণ্ডের শিকার হলেন, তো তিনি আসলে এখানে প্রার্থী ছিলেন। তার হত্যাকাণ্ডের ঠিক তারপর যখন হামলা হলো তার পরপরই আমরা দেখলাম যে আপনার উপর সেই দায় চাপানোর একটা চেষ্টা চলেছে। এর পাশাপাশি এর পরবর্তীতে আমরা দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি জোটের পক্ষ থেকে এসেছেন, তিনিও খুব আক্রমণাত্মক মনোভাব নিয়ে আপনার বিপরীতে প্রচারণা চালাচ্ছে। তো আপনার কি মনে হয় যে আসলে এটা আসলে কেন হচ্ছে, মানে আপনাকেই কেন আসলে উদ্দেশ্য করে বারবার আক্রমণাত্মক মনোভাব নিয়ে আসা? এটা অনেক এটার পিছনে কি ঘটনা আছে আমি জানি না। জি। তো ওরা প্রথম থেকে আমাকে টার্গেট করেছে, এটা জামাত ইসলামী হোক, ইনকিলাব মঞ্চ হোক, কেমন যেই হোক, আমাকে ঘায়াল করতে পারলে ওদের ঢাকা রাজনীতিতে তারা কিছু একটা করতে পারবে এমন একটা ভাব তাদের আছে। আচ্ছা, এটা তাদের ধারণা, এটা আমি মনে করি আর কি। এই কারণে তারা আমাকে টার্গেট করেছে যে ওনাকে ঘায়াল করা দরকার। এখানে আমাকে মানে ওরা জড়িয়ে আমাকে খাটো করা কিংবা আমাকে আমার ব্যক্তিত্বকে নষ্ট করা জনগণের সামনে, এটাই টার্গেট। আচ্ছা, আপনার বিপরীত যে প্রার্থী আছেন তিনি কয়েকটা শব্দ ব্যবহার করেন, স্থানীয়ভাবে চাঁদাবাজির কথা বলছেন, টেন্ডারবাজির কথা বলছেন এবং ক্যাডার সংস্কৃতির কথা বলছেন। আপনি তো এখানকার সন্তান, আপনি কি মনে করেন যে আসলে এই বিষয়গুলো এখানে এক্সিস্ট করলে আসলে এগুলো কিভাবে হচ্ছে, বা আপনি এগুলার যদি থেকে থাকে সেটার এগেনস্টে কিভাবে আপনি আপনার অবস্থান নেবেন? চাঁদাবাজি শব্দটা কি আমি আবিষ্কার করেছি? এটা কি ডিকশনারিতে নতুন অ্যাড হয়েছে নাকি, না আগেও ছিল? সবসময় ছিল। তো যারা নাকি চাঁদাবাজি করে তারাই কথাগুলো বেশি বলে। আচ্ছা, নিজের মানে দোষটাকে ঢাকার জন্যে অন্যদের উপরে যেটাকে বলা হয় ডিশোল্ডার করার জন্য আর কি, অন্যজনকে চাপা দিচ্ছে আর কি। ওদের কাজ ওরা করতেছে, চাপাচ্ছে আমাদের উপরে। এনসিপি যখন জামায়াতের জোটের সাথে জোটবদ্ধ হলো তখন তারা একরকম আপনার এই আসনটা চেয়েই তারা নিয়েছে যে এই আসনে তারা আসলে প্রার্থী দেবেন, এবং জামায়াত সেটা মেনে নিয়েছে। এখানে আসলে কারণটা আপনার কি মনে হয়? কারণ এনসিপি, জি, ওরা ভাবছে এখানে প্রার্থী দুর্বল, এই জন্য আনিলে হয়তো ভাববে একটা ব্যবসায়িক এলাকা, গেলেই এখানে কোটি কোটি টাকা পাওয়া যাবে, সুতরাং ওখানে যাওয়া দরকার, ভাবতে পারে। কারণ আমি তো তুমি যে প্রার্থীর কথা বলছো সেই প্রার্থী নিজেই বলেছে আমার তো দাঁড়ানোর কথা ছিল ঢাকা 18-তে, সে নিজেই বলেছে এটা। জি। তো সে ওখানকার ভোটারও, ওখানকার উত্তরার ভোটার, সে 18 আসন। তো এখন কেন এখানে আসছেও ভালো জানে এটা। জামায়াতের আমিরের সোশ্যাল এক্স হ্যান্ডেল যেটা আছে সেখানে একটি স্ট্যাটাস আসলে দেওয়া হয়েছিল, এবং যেটি বলা হচ্ছে সেটি আইডি হ্যাক করা হয়েছিল, সেখানে নারীদেরকে নিয়ে আপত্তিকর একটি বিষয় উঠে এসেছে। তো এই ধরনের, এটা কি আপনি আসলে মনে করেন যে আসলে হ্যাক হয়েছিল বিষয়টা, নাকি আসলে এটা পরিকল্পিত হতে পারে? দেখো, এই ধরনের মন্তব্য এটা কিন্তু প্রথম না, আরও একবার করেছে এই কয়েকদিন আগে। টুইটার মানে অর্থাৎ যেটাকে বলা হয় এক্স অ্যাকাউন্ট, এটা হ্যাক করা যায় না। সব অ্যাকাউন্ট হ্যাক করা যায়, কিন্তু এই অ্যাকাউন্টটা হ্যাক করা যায় না। ইতিমধ্যেই এক্সপার্টরা এই সম্বন্ধে কথা বলেছে, কথা বলেছে এই বিষয়ে। আমার ফ্যামিলিতেই এর এক্সপার্ট আছে, এই আইটি এক্সপার্ট, অন্তত 2জন লোক আছে আমার ফ্যামিলিতে, আমার ব্লাডের। তারা আমাকে জানিয়েছে এটা ইম্পসিবল। সুতরাং উনি কথাটা বলে ফেলেছেন, মাপ ফেলেই পারেন যে ভুল বলে ফেলেছি কিংবা স্লিপ অফ টাং হয়ে গেছে আমার। কিন্তু যাই হোক,
ওনারা যে কথা বলেছেন ওটা ওনারা মনে প্রাণে ধারণ করেন। ওনারা মনে প্রাণে আমাদের দেশের মেয়েদের সম্বন্ধে এই ধরনের ধারণা পোষণ করে থাকেন, ওটা এসে গেছে মুখ থেকে। আচ্ছা, আমি এবার একটু দলের দিকে যেতে চাই, যেহেতু আপনি দলের স্থায়ী কমিটির সদস্য। ছোট করে জানতে চাই যে আপনার নির্বাচনী ভাবনা জানলাম, বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা আসলে কতটুকু আপনি দেখেন? 100%। শতভাগ। এর পিছনে একটা কারণ কি আমাদেরকে ছোট করে বলতে পারেন? বিএনপি একটা পপুলার রাজনৈতিক দল এবং বিএনপির একটি পরীক্ষিত রাজনৈতিক দল। ইমানের পরীক্ষায় বিএনপি 3বার পরীক্ষা দিয়েছে এবং এর মধ্যে বেশিরভাগ সময় উত্তীর্ণ হয়েছে। সুতরাং এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং বিএনপির সময় এদেশের জনগণ শান্তিতে ছিল, এটা অস্বীকার করার কোনো রাস্তা নাই। এই জন্যই আমি বলি যে আমাদের সম্ভাবনা অনেক বেশি ইনশাল্লাহ। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, আপনার অনেক সময় নিয়েছি, আমরা শেষ করব। সেটা হচ্ছে জামায়াতের পক্ষ থেকে একটা অভিযোগের মতোই আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বিএনপি ভারতের সাথে সমঝোতা করে আসলে সরকারে আসতে চাইছে, ক্ষমতায় আসতে চাইছে, এবং সম্প্রতি যে ভারতের পক্ষ থেকেও বলা হয়েছে যে বিএনপির সাথে তারা কাজ করতে চায়। এটা আসলে কতটুকু সত্য, এবং যদি হয়ে থাকে সেক্ষেত্রে ভারতের সঙ্গে বিএনপির কোন ধরনের আনুষ্ঠানিক আলোচনা? আমার সোজা সাপটা কথা হলো, ভারতের সঙ্গে বিএনপির কোনো রকম নির্বাচনী কিংবা অন্য কোনো ধরনের আপোষমূলক আলোচনা কখনো হয় নাই। যদি হয়ে থাকে জামাতের সঙ্গে হয়েছে। আচ্ছা, এই জন্য জামাত খুব ফার্মলি বলতে পারতেছে যে আমরা ইলেকশনে ক্ষমতা সরকার গঠন করব, ইলেকশনে পাস করব। অনেক বাচ্চা বা ছেলেমেয়েরা বলতেছে 12 তারিখ পরে দেখাই দেবো, এটা করবো সেটা করবো বলতেছে। এত শক্তি পায় কোথায় ওরা? এত শক্তি এই বাহিনী, 71-এর এই পরাজিত বাহিনী এত শক্তি কোথায় পায়? আমার প্রশ্ন হলো সেটা। যদি ওদের পিছনে কোনো রকম একটা অপশক্তি না থাকবে, তাহলে এত শক্তির কোথায় পায়? এটা হলো আমার প্রশ্ন দিকে থাকলো তোমাদের মাধ্যমে। জনাব মির্জা আব্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর দর্শক যারা শুনছেন তারা দয়া করে আমার কোনো কথাবার্তা ভুল টুল যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে। আমরা এই যে নির্বাচন আর কিছুদিন বাকি, আপনারা নিশ্চয়ই ঢাকা 8 আসনের ভোটার যারা আছেন, যারা চর্চাকে ফলো করছেন, তারা আপনাদের মতামত আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই জানাবেন। আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তীতে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।